আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় 12 সমতলীয় ভেক্টর। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গিয়ে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন পড়ে, আজকের পর্বে আমরা সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সমতলীয় ভেক্টরের অধ্যায়ের অঙ্কগুলো করতে গিয়ে সবচাইতে বেশি পরিমাণে আমাদের যে সূত্রটার দরকার পড়ে সেটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি এটা সবচেয়ে বেশি পরিমাণে কাজে লাগে। এখানে কি বলা হলো, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। এখানে এ হচ্ছে আদিবিন্দু, বি হচ্ছে অন্তবিন্দু। এবি ভেক্টরের আদিবিন্দু অন্তবিন্দু, বিসি ভেক্টরের আদিবিন্দু অন্তবিন্দু, এসি ভেক্টরের আদিবিন্দু অন্তবিন্দু। তাহলে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। আচ্ছা, তো এটা যদি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা যদি এখানে তাকাই, এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ। এ বি ভেক্টর অর্থাৎ এ থেকে বি এর দিকে যাওয়া হচ্ছে বিসি ভেক্টর, তাহলে বি থেকে সি এর দিকে যাওয়া হচ্ছে এসি ভেক্টর, এ থেকে সি এর দিকে যাওয়া হচ্ছে। তো আমরা যদি এখানে ত্রিভুজ বিধি, যোগের ত্রিভুজ বিধি যদি প্রয়োগ করতে চাই, যোগের ত্রিভুজ বিধি, তাহলে সেই ক্ষেত্রে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর পাওয়া যাবে। এখানে কীভাবে করে আমরা লিখলাম, সেটি হচ্ছে একটি ভেক্টরের অন্তবিন্দু আরেকটা ভেক্টরের আদিবিন্দু একই জায়গাতে। একটা ভেক্টরের অন্তবিন্দু আরেকটা ভেক্টরের আদিবিন্দু একই জায়গাতে, ওই দুইটা ভেক্টরকে আমরা যোগ করছি। একটি ভেক্টরের অন্তবিন্দু আরেকটি ভেক্টরের আদিবিন্দু একই জায়গাতে, ওই একটাই বিন্দু, কিন্তু ওই বিন্দুটা একটা ভেক্টরের অন্তবিন্দু, ওই বিন্দুটা আরেকটা ভেক্টরের আদিবিন্দু। তখন ওই দুইটা ভেক্টরকে আমরা যোগ করলে তৃতীয় ভেক্টরটা হবে যোগফল। তাহলে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। এটি হচ্ছে ত্রিভুজ বিধি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। যদি এখান থেকে এবিসি না দিই, আমরা যদি পি কিউ আর দিই, বা আমরা যদি চিত্রটাকে এইভাবে করে এখানে আঁকি, দেখেন আমরা লিখলাম পি কিউ আর। এখন দেখেন আমি যদি এখন এইভাবে করে লিখি যে পি আর, আর কিউ এবং পি কিউ, খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, আমি একটু পরিবর্তন করার চেষ্টা করতেছি। পি আর কিউ, পি আর কিউ একটা ত্রিভুজ। এখানে পি থেকে আর এর দিকে গিয়েছে, তাহলে পি হচ্ছে আদিবিন্দু, আর হচ্ছে অন্তবিন্দু। আর কিউ, এখানে আর থেকে কিউ এর দিকে গিয়েছে, আর হচ্ছে আদিবিন্দু, কিউ হচ্ছে অন্তবিন্দু। আর পি কিউ এটা হচ্ছে একটা ভেক্টর। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা দেখতেছি এই ভেক্টরের অন্তবিন্দু এখানে, আবার এই আর কিউ ভেক্টরের আদিবিন্দু এখানে। তাহলে এই ভেক্টরের অন্তবিন্দু আর এই ভেক্টরের আদিবিন্দু একই জায়গাতে, এই দুইটা ভেক্টরকে আমরা এখন যোগ করব। তাহলে আমরা লিখতে পারি পি আর ভেক্টর প্লাস আর কিউ ভেক্টর ইকুয়াল টু তৃতীয় যেই ভেক্টরটি রয়েছে সেই ভেক্টরটি। তাহলে দুইটা ভেক্টরের, একটা ভেক্টরের অন্তবিন্দু আর একটা ভেক্টরের আদিবিন্দু একই জায়গাতে থাকলে ওই দুইটা ভেক্টরকে আমরা যোগ করব, যোগফল হবে তৃতীয় ভেক্টরটা। আচ্ছা, এখন যে বিষয়টা, এই যে আমরা যে ভেক্টর যোগের ত্রিভুজবিধি দেখলাম, এইটাকে ব্যবহার করি আমরা বিয়োগের ত্রিভুজবিধি নিয়ে আসতে পারি। বিয়োগের ত্রিভুজবিধি কীভাবে করে দেখেন, সেটি হচ্ছে এই যে যোগের ক্ষেত্রে যেটা লিখছিলাম এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। এখন দেখেন না আদিবিন্দু কোন কোন জায়গাতে একই, একই আদিবিন্দু কারা কারা? এবি ভেক্টরের আদিবিন্দু এ, এসি ভেক্টরের আদিবিন্দু এ, এই দুইটা ভেক্টরের আদিবিন্দু একই জায়গাতে। যখন আমরা বিয়োগের ত্রিভুজবিধি অনুসরণ করি, তখন যেই দুইটা ভেক্টরের আদিবিন্দু একই, যেই দুইটা ভেক্টরের আদিবিন্দু একই, ওই দুইটা ভেক্টরের বিয়োগফল হচ্ছে তৃতীয় ভেক্টরের সমান। যে দুইটি ভেক্টরের আদিবিন্দু একই, ওই দুইটি ভেক্টরের পার্থক্য, অন্তর, বিয়োগফল হচ্ছে তৃতীয় ভেক্টরটা। তাহলে এখানে এবি ভেক্টরের আদিবিন্দু আর এসি ভেক্টরের আদিবিন্দু মিলে গেছে, তাহলে তারা থাকবে এক পাশে। তাহলে বিসি ভেক্টরকে রেখে দেই এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। দেখেন এই যে আদিবিন্দু আদিবিন্দু একই, তাহলে এই দুইটা ভেক্টরের বিয়োগফল হবে 3 নম্বর ভেক্টরের সমান। এটা হচ্ছে ত্রিভুজের আর কি ভেক্টরের বিয়োগের ত্রিভুজ বিধি, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি। যদি একটু চিত্রের দিকে তাকাই, চিত্রের দিকে তাকাই, দেখেন এবি ভেক্টরের আদিবিন্দু এসি ভেক্টরের আদিবিন্দু একই জায়গাতে, তাহলে সেই ক্ষেত্রে এই এসি ভেক্টর সেখান থেকে বিয়োগ করব এবি ভেক্টর
ফলাফল হবে এই বিসি ভেক্টর। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা শিখলাম, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি এগুলো হয়ে গেল, যোগেরটাও শিখলাম, বিয়োগেরটাও শিখলাম, এবং এই দুইটা কিন্তু সবচেয়ে বেশি লাগে, আর সবচেয়ে বেশি লাগে এটা যোগের ত্রিভুজ বিধিটা লাগে। আচ্ছা, এখন আমরা দেখতেছি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি? কোনো একটা বিন্দুর সাপেক্ষে অন্য বিন্দুর অবস্থান, কোনো একটি বিন্দুর সাপেক্ষে অন্য যেই বিন্দুগুলো রয়েছে তাদের অবস্থান নির্ণয় করা হয় যেই ভেক্টরের মাধ্যমে, তাকে বলা হয় অবস্থান ভেক্টর। কোনো একটি বিন্দুর সাপেক্ষে অন্য বিন্দুগুলোর অবস্থান, পজিশন, কোনো একটি বিন্দুর সাপেক্ষে অন্য বিন্দুগুলোর অবস্থান নির্ণয় করা হয় যেই ভেক্টরের মাধ্যমে, তাকে বলা হয় অবস্থান ভেক্টর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখলাম এ বি ভেক্টর। হ্যাঁ, এটা হচ্ছে এ বিন্দু আর এইটা হচ্ছে বি বিন্দু, এ বিন্দু বি বিন্দু। এখন আমি জানতে চাই ও একটা বিন্দু, আলাদা একটা বিন্দু ও, এই ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুটা কোথায় আছে, এই ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুটা কোথায় আছে, কোথায় অবস্থান করতেছে। তাহলে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দু যেখানে অবস্থান করতেছে, অবস্থান ভেক্টরটা হবে ও বিন্দু থেকে শুরু হয়ে এ বিন্দুর কাছে পৌঁছাবে, কারণ তার টার্গেট তো এ বিন্দুর কাছে যাওয়া। ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান জানা, তাহলে আমি ও বিন্দু থেকে রওনা দিয়ে এ বিন্দুর কাছে পৌঁছাবো। তাহলে ও এ ভেক্টর, তাই না? ও এ ভেক্টর। আমি ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান জানতে চাই, তাহলে ও বি ভেক্টর, তাই না? ও বি ভেক্টর। ওকে, তাহলে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও এ ভেক্টর, ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও বি ভেক্টর। এখন কথা হচ্ছে অবস্থান ভেক্টর নির্ণয় করতে গিয়ে আমরা ভেক্টরগুলোকে এক অক্ষরের মাধ্যমে প্রকাশ করতে পারি, এক অক্ষর। সেই অক্ষরটা কোনটা? সেটি হচ্ছে অন্তবিন্দুতে যেই অক্ষরটা আছে, অন্তবিন্দুতে যেই অক্ষরটা আছে তাকে ছোট হাতের অক্ষর দিয়ে লিখব। দেখেন, এই যে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ ভেক্টর, তাকে যদি আমি এক অক্ষরে প্রকাশ করতে চাই, তাহলে আমি দেখতেছি এটা আদি বিন্দু, এটা অন্তবিন্দু। এই অন্তবিন্দুতে এ আছে, তাকে ছোট হাতের এ দিলাম, নিচে দাগ দিলাম। এই যে আমি তাহলে উপরের অংশটা মুছে দিই, উপরের অংশটা মুছে দিচ্ছি। তাহলে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? এ ভেক্টর, ছোট হাতের এ, নিচে দাগ দিলাম, এ ভেক্টর। ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? সেটি হচ্ছে এটা আদি বিন্দু, এটা অন্তবিন্দু, তাহলে অন্তবিন্দুটাকে ছোট হাতের অক্ষরে লিখবো। তাহলে আমরা সেই ক্ষেত্রে এখানে লিখব বি ভেক্টর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? তাহলে এইভাবে আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারি। আচ্ছা, তো এখন দেখেন যে এই বিষয়টা এখানে লিখছে যে এই যে এবি ভেক্টরটা, এবি ভেক্টর, এবি ভেক্টর, ঠিক আছে, এবি ভেক্টর, এই এবি ভেক্টর পুরাটাকে যদি আপনি অবস্থান ভেক্টরের মাধ্যমে তুলে ধরতে চান, এবি ভেক্টরটাকে যদি আপনি অবস্থান ভেক্টরের মাধ্যমে তুলে ধরতে চান, তাহলে কিভাবে করে তুলে ধরবেন? আসেন সবার আগে ওই 1 নম্বর সূত্রটা এখানে একটু প্রয়োগ করি। তো সবার আগে 1 নম্বর সূত্রটা এখানে প্রয়োগ করি। সেটা হচ্ছে আমরা দেখতেছি যে ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর। কারণ এই যে দেখেন, এই ভেক্টরের অন্তবিন্দু আর এই ভেক্টরের আদিবিন্দু একই জায়গাতে, তাহলে এই দুটোকে যোগ করব। তাহলে আমরা লিখতে পারি ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর ইকুয়াল টু ও বি, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। এখানে এ বি হবে, এ বি হবে, ওকে, কোনো সমস্যা নাই। তাহলে দেখেন ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, এ বি ভেক্টর, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন আমি এ বি ভেক্টরকে একা রাখতে চাই, এ বি ভেক্টরকে একা রাখতে চাই, তাহলে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। প্রিয় শিক্ষার্থীরা, এইমাত্র কিন্তু আপনারা শিখেছেন ও বি ভেক্টরটাকে যখন আমি এক অক্ষরের মাধ্যমে প্রকাশ করব, আমি লিখব বি ভেক্টর, আর ও এ ভেক্টরকে এক অক্ষরের মাধ্যমে প্রকাশ করব, আমি লিখব এ ভেক্টর। তাহলে এ বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এ বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা খুব সহজ একটা জিনিস মনে রাখতে পারি যে আমাকে যদি কোনো একটা ভেক্টরকে অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলে, কোনো একটা ভেক্টরকে অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলে, তখন আমি কি করব? যেই ভেক্টরটাকে অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলবে, আমি তার অন্তবিন্দুটাকে ছোট হাতের অক্ষর দিয়ে আগে লিখব, মাইনাস চিহ্ন, আদি বিন্দুটাকে ছোট হাতের অক্ষর দিয়ে লিখব। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু বোঝার চেষ্টা করি। এ বি ভেক্টর, এ বি ভেক্টর তাকে অবস্থান ভেক্টরের মাধ্যমে যদি প্রকাশ করতে বলে,
যে এবি ভেক্টরের মানটাকে অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো, তাহলে কীভাবে করে করব? এবি ভেক্টরের অন্তবিন্দু যেটা তাকে ছোট হাতের অক্ষর দিয়ে আগে লিখব, মাইনাস আদি বিন্দু যেটা তাকে ছোট হাতের অক্ষর দিয়ে আমরা লিখে ফেলবো। তাহলে এবি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। যদি আমাকে বলা হয় বিসি ভেক্টর, তার মানকে অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো, তাহলে অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে গেলে কি করব? সেটা হচ্ছে অন্তবিন্দু সি তাকে ছোট হাতের অক্ষর দিয়ে লিখব, মাইনাস আদি বিন্দু বি তাকে ছোট হাতের অক্ষর দিয়ে লিখব। তাহলে বিসি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। যদি আমাকে বলা হয় পি কিউ ভেক্টর, তাকে অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো, তাহলে আমি লিখব অন্তবিন্দু কিউ, তাহলে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, এইভাবে করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে অবস্থান ভেক্টরটা আমরা শিখে গেলাম। এবার আমরা দেখব ভেক্টর যোগের সামান্তরিক বিধি। কি বিধি? সামান্তরিক বিধি। আমরা এই সামান্তরিক বিধিটা এখন শিখব। একটু আগে শিখেছি ত্রিভুজ বিধি, এখন আমরা শিখব সামান্তরিক বিধি। তাহলে আমরা একটু নোটের মধ্যে চলে যাই, আপনাদেরকে সামান্তরিকের মাধ্যমে দেখানোর চেষ্টা করি বিষয়টা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমি একটা সামান্তরিক তৈরি করলাম। তো আমি যদি নামকরণ করি এ বি সি ডি, এ বি সি ডি একটি সামান্তরিক যার মধ্যে দুইটা কর্ণ অবস্থান করবে, একটা হচ্ছে এসি কর্ণ আরেকটা হচ্ছে বিডি কর্ণ, তাই না? দুইটা কর্ণ অবস্থান করবে। তবে আপাতত একটা কর্ণ দিয়ে আগে অঙ্কটা শেষ করি, সূত্রটা আগে বুঝাই, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আচ্ছা, এ বি ভেক্টর, এ ডি ভেক্টর, এ সি ভেক্টর, তার মানে এ বিন্দু থেকে বি এর দিকে যাচ্ছে, এ বিন্দু থেকে ডি এর দিকে যাচ্ছে, এ বিন্দু থেকে সি এর দিকে যাচ্ছে। এই দুইটা হচ্ছে সামান্তরিকের বাহু আর এটা হচ্ছে সামান্তরিকের কর্ণ। তো সামান্তরিকের কর্ণের মান সরাসরি নির্ণয় করা যায়। সামান্তরিকের কর্ণের মান সরাসরি আমরা ভেক্টরের মাধ্যমে মানটা নির্ণয় করতে পারবো। ভেক্টরের মাধ্যমে সামান্তরিকের কর্ণের মান সরাসরি বের করা যাবে। কিভাবে করে সেটি হচ্ছে যেই কর্ণের মান বের করতে চাই আমরা সেই কর্ণটা লিখব ভেক্টর সাইন দিয়ে, ইকুয়াল টু এই ভেক্টরের আদিবিন্দুটা যেখানে অবস্থান করতেছে, ভেক্টরের আদিবিন্দুটা যেখানে অবস্থান করতেছে ওই বিন্দুতে যেই দুইটা ভেক্টরের মানে দুইটা বাহুর আদিবিন্দু অবস্থান করতেছে, সামান্তরিকের দুইটা বাহু ওই বিন্দুতে অবস্থান করতেছে, ওই দুইটা বাহুকে যোগ করব। আমি আবার একটু সহজে বলি, আমি যেই কর্ণের মান বের করতে চাই আমি দেখব ওই কর্ণের আদিবিন্দুটা কোথায় অবস্থান করতেছে, যে এই বিন্দুতে। এখন আমি দেখব সামান্তরিকের কোন দুইটা বাহু এই বিন্দুতে অবস্থান করতেছে, সামান্তরিকের কোন দুইটা বাহু এই একই বিন্দুতে অবস্থান করতেছে। আমরা ওই দুইটা বাহুকে যোগ করে দিব, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এবি ভেক্টর প্লাস এডি ভেক্টর, এবি ভেক্টর প্লাস এডি ভেক্টর। তাহলে এসি কর্ণ এটার মান আমরা বের করতে পারবো যে এই দুইটা বাহুকে যোগ করার মাধ্যমে, এবি ভেক্টর প্লাস এডি ভেক্টর। খেয়াল করে দেখেন এখানের মধ্যে যেই দুইটা বাহুর কথা আমরা লিখলাম, দুইটা বাহুরই আদিবিন্দু এই এতে অবস্থান করতেছে, আবার এই আদিবিন্দু থেকেই কর্ণটা গিয়েছে। আমরা এই কর্ণের মান জানতে চাই, তাহলে সেটা রেজাল্ট বের করবো কীভাবে করে? এই কর্ণটার আদিবিন্দু যেখানে অবস্থান করতেছে ওই বিন্দুতে যে দুইটা বাহুর আদিবিন্দু অবস্থান করতেছে ওই দুইটা বাহুকে আমরা যোগ করব। এটা কর্ণ আর এই দুইটা বাহু, এটা কর্ণ আর এই দুইটা সামান্তরিকের বাহু। আচ্ছা, তো এখন যে বিষয়টা এই যে আমরা রেজাল্টটা বের করলাম প্রিয় শিক্ষার্থীরা, দেখেন এখানের মধ্যে আমরা এই যে এবি বাহু যেটা এখানে যেভাবে করে তীরচিহ্ন দিলাম, এখানে আমরা ঠিক সেভাবে করে তীরচিহ্ন দিতে পারি, খেয়াল করে দেখেন আমরা এখন ত্রিভুজ বিধির মাধ্যমে অঙ্কটা শেষ করে দিতে পারি। কিভাবে করে আপনাদেরকে বুঝাইতে পারি, সেটা হচ্ছে এ সি ডি একটা ত্রিভুজ হয় কিনা বলেন? এ সি ডি এটা কি একটা ত্রিভুজ হয়? আচ্ছা, এ সি ডি এটা একটা ত্রিভুজ হয়। তো এখন যদি আমি এখন ত্রিভুজের যোগের বিধি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যদি আমি এখানে অনুসরণ করতে চাই, তাহলে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি তো শিখে আসছি। আমরা এখানে দেখতেছি যে এই ত্রিভুজটার ক্ষেত্রে এসি বাহু তার সাথে কোনটা যোগ, এই যে এডি বাহু
যোগ ডিসি বাহু, এই যে এডি তীর চিহ্নটা খেয়াল করে দেখেন, এই যে খেয়াল করে দেখেন তীর চিহ্ন এডি ডিসি, তাই না, এডি ডিসি। তাহলে এই বাহুটার অন্তবিন্দু আর এই বাহুটার আদিবিন্দু এক জায়গাতে, তাহলে এই দুইটাকে আমরা যোগ করব আমরা যখন ত্রিভুজবিধি অনুসরণ করতে চাই। তাহলে এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি এই ডিসির পরিবর্তে এই এবিকে লিখতে পারি কিনা একটু আপনারা বললেন তো, আমরা পারি কিনা ডিসির পরিবর্তে এবিকে লিখতে পারি কিনা? কারণ এটা যেহেতু সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং সমান থাকে, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল থাকে। তাহলে এই যে ডিসি বাহু তার বিপরীতে যে এবি বাহুটা আছে এটা পরস্পর সমান। তাহলে যেহেতু ডিসি যা এবি তা সমান সমান, কোনো পার্থক্য নাই, তাহলে আমি ডিসির পরিবর্তে এবি লিখতেই পারি। তাহলে আমি ডিসির পরিবর্তে এবি ভেক্টর লিখতে পারি। তাহলে দেখেন তো এখান থেকে রেজাল্টটা কী আসলো, এসি ভেক্টর ইকুয়াল টু এবি ভেক্টর প্লাস এডি ভেক্টর। এসি ভেক্টরটা কী ছিল, এই সামান্তরিকের হিসাবে এসিটা ছিল একটা কর্ম। তাহলে এসি ভেক্টর ইকুয়াল টু এবি ভেক্টর প্লাস এডি ভেক্টর, আমরা এটাই বললাম। তাহলে এইটাই আমাদের এখানে আমাদের লেখা রয়েছে যে যখন আমরা ভেক্টর যোগের সামান্তরিক বিধিটা অনুসরণ করি, তাহলে সেই ক্ষেত্রে সামান্তরিক বিধি অনুসারে এসি ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। এটা কি বুঝাইছে আমি এখানে লিখে দেখাই, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে এবি ভেক্টরকে তারা এক অক্ষরে প্রকাশ করছে এখানে আমাদের, এক অক্ষরে, যে এবি ভেক্টরটা হচ্ছে ইউ ভেক্টর, এবি ভেক্টরটা হচ্ছে ইউ ভেক্টর, মানে এক অক্ষরে প্রকাশ করছে। আর এডি ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, এডি ভেক্টরটা হচ্ছে ভি ভেক্টর। হ্যাঁ, এডি ভেক্টরটা হচ্ছে ভি ভেক্টর। তাহলে সেই ক্ষেত্রে এডি যদি হয় ভি আর এবি যদি হয় ইউ, তাহলে আমরা বলতেই পারি যে এসি ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, এসি ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। এটা ধরে নেওয়া যে এটাকে আমি এক অক্ষরে যদি ধরি, এটাকে যদি এক অক্ষরে ধরি ওই হিসাবে, এটা তারা নিজেরা ধরে নিছে। আগেই এখানে বলা হয়েছে যে এই যে যদি আমরা এবি ভেক্টরকে ইউ ভেক্টর ধরি আর এডি ভেক্টরকে ভি ভেক্টর ধরি, তাহলে সেই ক্ষেত্রে সামান্তরিক বিধি অনুসারে আমরা কর্ণের মান পাবো এরকমটা। ওকে, তাহলে আমাদের এই সূত্রটাও হয়ে গেল। এবার আমরা যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা সূত্রতে, এবং এই দুইটা সূত্র মূলত আমাদের এই এমসিকিউগুলোতে বেশি লাগে। এই দুইটা সূত্র এমসিকিউ এর ক্ষেত্রে বেশি লাগে, অনুশীলনের অঙ্কগুলো করতে গিয়ে তেমন একটা প্রয়োজন পড়ে না, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে এটা খুব দরকারি। সেটা হচ্ছে অন্তর্বিভক্তি ও বহির্বিভক্তি। যখন একটা ভেক্টরকে কোনো একটা বিন্দু ভিতর দিক দিয়ে এটাকে বিভক্ত করে ফেলে, একটা ভেক্টর একটা বাহু, তাকে ওই বাহুটার ঠিক যে কোনো আর কি ভিতর থেকে ওটাকে যদি ছেদ করে ফেলে, আমি যদি দেখাই, এই হচ্ছে একটা ভেক্টর এ বি ভেক্টর, এ হচ্ছে একটা বিন্দু, বি হচ্ছে একটা বিন্দু। এখন যদি অন্য কোনো বিন্দু এই এ বি ভেক্টরের কোনো এক জায়গাতে যদি বসে পড়ে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি না যে এ বি ভেক্টরটার ভিতর দিক দিয়ে এই সি বিন্দুটা ছেদ করে ফেলছে, এ বি ভেক্টরটাকে ভিতরের দিক দিয়ে এই সি বিন্দুটা ছেদ করে ফেলছে, তাহলে এটা বিভক্ত হয়ে গেছে, তাই না, এটা বিভক্ত হয়ে গেছে, এটাই বলছে অন্তর্বিভক্তি। আর যখন এ বি ভেক্টরটাকে, এই যে এ বিন্দু আর বি বিন্দু, এ বি ভেক্টরটা তাকে যদি বাহির থেকে কোনো বিন্দু ছেদ করে, তাকে ছেদ করে, তার মানে এটাকে যদি বিভক্ত করে, এটা সি বিন্দু, বহির্বিভক্তি। এটাকে কি বলা হবে, বহির্বিভক্তি। যখন ভেক্টরটার ভিতরের দিক দিয়ে ছেদ করলো, বিভক্ত করলো, তখন বলা হবে অন্তর্বিভক্তি। যখন ভেক্টরটার বাইরের দিকে অবস্থিত কোনো বিন্দু এই ভেক্টরটাকে বিভক্ত করলো, তখন তাকে বলা হবে বহির্বিভক্তি, কারণ এটা বাহিরে অবস্থান করতেছে আর এটা ভিতরে অবস্থান করতেছে। আচ্ছা, তখন কীভাবে আমরা সূত্রটা প্রয়োগ করব? যেই বিন্দুটা ভেক্টরটাকে ছেদ করলো, যেই বিন্দুটা ভেক্টরটাকে বিভক্ত করলো, ওই বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কিভাবে করে নির্ণয় করতে পারি। দেখেন, আমরা অবস্থান ভেক্টর কিছুক্ষণ আগে শিখে আসছি। তো যখন অন্তর্বিভক্ত করা হয়, তখন সি বিন্দুর অবস্থান ভেক্টরটা সি ভেক্টর ইকুয়াল টু এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর ডিভাইডেড বাই এম প্লাস এন। কি এটা কি আগের লাইনে লেখা আছে, এ বি ও সি এর অবস্থান ভেক্টর, এ এর অবস্থান ভেক্টর এ ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর বি ভেক্টর, সি এর অবস্থান ভেক্টর সি ভেক্টর। এখন যদি সি বিন্দু এ বি রেখাংশকে, এই যে এ বি একটা রেখাংশ, যদি সি বিন্দু এ বি রেখাংশকে তার ভিতরের দিক দিয়ে m:n অনুপাতে বিভক্ত করে, এই অংশটুকু হচ্ছে m আর এই অংশটুকু হচ্ছে n,
এ বি রেখাংশকে এই সি বিন্দুটি অন্তর্বিভক্ত করার ক্ষেত্রে যদি n:n অনুপাতে বিভক্ত করে, তাহলে এই n হচ্ছে এই অংশটুকু আর n হচ্ছে এই অংশটুকু। আচ্ছা, তখন এই সি বিন্দু যেখানে অবস্থান করতেছে তার অবস্থান ভেক্টরের মানটা কেমন হবে? সেটা হচ্ছে অনুপাতের প্রথমে যেই m ছিল সেই m এর সাথে রেখাংশের শেষ বিন্দুটা যেটা তাদের গুণফল, অর্থাৎ m b ভেক্টর। আর এই অনুপাতের শেষে যেটা ছিল তার সাথে রেখাংশের প্রথমে যেটা ছিল অর্থাৎ n a ভেক্টর, তাদেরকে আমরা যোগ করব, ভাগ করব কি দ্বারা? অনুপাতের দুইটা রাশির যোগফল, তাহলে আবারও বলতেছি আমি এখান থেকে দেখাই আপনাদেরকে, দাঁড়ান এখান থেকে দেখাই, আরও সুন্দর করে দেখাই। এই যে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এখানের মধ্যে এই যে এ বি একটা রেখাংশ, সি বিন্দুটা এই এ বি রেখাংশের অন্তর্বিভক্ত করছে, ভিতরের দিক দিয়ে এটাকে কেটে ফেলছে, বিভক্ত করে ফেলছে। তাহলে এই অংশটা m, এই অংশটা n, তাহলে অনুপাতটাকে বলবো n:n। তখন যেই বিষয়টা, আমি যদি এই সি বিন্দুর অবস্থান ভেক্টর জানতে চাই, তাহলে সেটার মানটা নির্ণয় করব কিভাবে করে? অনুপাতের প্রথমে যে রাশিটা আছে, আচ্ছা আগে সবার অবস্থান ভেক্টরটা ছোট হাতের অক্ষর দিয়ে লিখি। এ এর অবস্থান ভেক্টর a ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর b ভেক্টর, সি এর অবস্থান ভেক্টর c ভেক্টর। আচ্ছা ঠিক আছে, তো এখন এই অনুপাতের প্রথম রাশিটা দিয়ে রেখাংশের শেষে অবস্থানকারী যেই বিন্দুটা রয়েছে তাকে গুণ করব, তাহলে m b ভেক্টর প্লাস অনুপাতের শেষে যেই রাশিটা রয়েছে তাকে দিয়ে এই রেখাংশের প্রথমে যেই অক্ষরটা রয়েছে তাকে গুণ করব, n a ভেক্টর। আর নিচে অনুপাতের দুইটা রাশিকে যোগ করব। তাহলে যখন অন্তর্বিভক্তি বলে তখন যোগ, উপরেও যোগ নিচেও যোগ। যখন অন্তর্বিভক্তি বলে তখন যোগ, উপরেও যোগ নিচেও যোগ। আচ্ছা ঠিক আছে, এবার আসেন বহির্বিভক্তিতে যাই। বহির্বিভক্তি কি? সেটা হচ্ছে একটা রেখাংশকে বাহিরের দিকে অবস্থানকারী কোনো একটা বিন্দু যদি বিভক্ত করে, এ বি একটা রেখাংশ, বাহিরে অবস্থানকারী একটা বিন্দু সি, সে যদি এই এ বি রেখাংশকে বিভক্ত করে, তখন এই সি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে? আগে দেখেন এ বিন্দুকে আমরা এই যে এ বিন্দুকে ছোট হাতের এ দিয়ে বলবো, ছোট হাতের বি দিয়ে বলবো, ছোট হাতের সি দিয়ে বলবো। যেহেতু বাহিরে অবস্থানকারী বিন্দুটা হচ্ছে সি, আমি একদম শুরু থেকে একদম সি পর্যন্ত চলে যাব, এই পুরাটাকে বলা হবে এম। আর বাহিরের ওই বিন্দুটা থেকে রেখাংশের শেষ মাথাটা, তাহলে এই যে এটাকে বলা হবে এন। পুরাটাকে বহির্বিভক্তির ক্ষেত্রে একদম শুরু থেকে বাহিরের বিন্দুটা পর্যন্ত পুরাটাকে বলা হবে এম, আর রেখাংশের শেষ বিন্দু থেকে বাহিরের বিন্দুটা পর্যন্ত এই জায়গাটাকে বলা হবে এন। তাহলে এটাকে আমি অনুপাতের হিসাবে বলবো m:n, m:n। আচ্ছা, তখন আমি যদি এই বাহিরের যেই বিন্দুটা মানে যেই বিন্দুটা এদেরকে বিভক্ত করছে ওই বিন্দুর অবস্থান ভেক্টরের মান জানতে চাই, তখন কিভাবে করে করব? সেটি হচ্ছে অনুপাতের ক্ষেত্রে প্রথমে কোনটা আছে m, পরে কোনটা আছে n। এই m দ্বারা রেখাংশের হিসাবে শেষে কোনটা? অনুপাতের হিসাবে প্রথমে আছে m, আর রেখাংশ কিন্তু এটা না, রেখাংশ কিন্তু এইটা, ওটা তো বাহিরের বিন্দু, রেখাংশের হিসাবে শেষ বিন্দুটা বি। অনুপাতের প্রথম এই সংখ্যাটা দিয়ে বা অক্ষরটা দিয়ে রেখাংশের শেষ বিন্দুকে গুণ করব, তাহলে এম বি ভেক্টর। যেহেতু এটা বহির্বিভক্তি সুতরাং মাইনাস, কি হবে? মাইনাস। সেখান থেকে অনুপাতের শেষের যেই অক্ষরটা সেটা দিয়ে রেখাংশের প্রথম অক্ষরটাকে গুণ করব, এন এ ভেক্টর। নিচে m মাইনাস n, বহির্বিভক্তির ক্ষেত্রে মাইনাস হবে, উপরেও মাইনাস নিচেও মাইনাস। তাহলে অন্তর্বিভক্তির ক্ষেত্রে উপরেও প্লাস নিচেও প্লাস, বহির্বিভক্তির ক্ষেত্রে উপরেও মাইনাস নিচেও মাইনাস। এটা এমসিকিউ এর ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে দরকার পড়ে, এবং আমরা এমসিকিউর অঙ্কগুলো করাইতে গিয়ে এই সূত্রটা সেখানে প্রয়োগ করে দেখিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা কিন্তু লিখলাম যে যখন অন্তর্বিভক্ত করে তখন সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর ডিভাইডেড বাই এম প্লাস এন। যখন বহির্বিভক্ত করে তখন সি ভেক্টরের অবস্থান ভেক্টরের মান হবে এম বি ভেক্টর মাইনাস এন এ ভেক্টর ডিভাইডেড বাই এম মাইনাস এন। এখানের মধ্যে উপরও মাইনাস নিচেও মাইনাস। তাহলে অন্তর্বিভক্তির বেলায় উপরও প্লাস নিচেও প্লাস, বহির্বিভক্তির বেলায় উপরও মাইনাস নিচেও মাইনাস। সূত্র কিন্তু পুরোটা একই, দেখেন সূত্র কিন্তু পুরোটা একই, শুধু এখানে উপরও এবং নিচেও প্লাস আর এখানে উপরও নিচেও মাইনাস। আচ্ছা, তাহলে আমরা
এখানের মধ্যে এই অন্তর্বিভক্তি ও বহির্বিভক্তির সূত্রটা দেখলাম। যখন দুইটা ভেক্টর পরস্পর সমান হয় তখন ওই দুইটা ভেক্টরের মান সমান হবে অথবা ওই দুইটা ভেক্টর সমান্তরাল হবে। যখন দুইটা ভেক্টর সমান হয় তখন ওই দুইটা ভেক্টরের যে ভেক্টরের সাইন দেখেন, এই যে এবি ভেক্টর সিডি ভেক্টর মাঝখানে সমান চিহ্ন দেওয়া, তখন ওই দুইটা ভেক্টরের মান সমান হবে। দেখেন আমি কিন্তু চিহ্ন দেই নেই, চিহ্ন না দেওয়া বলতে এখানে মানকে বোঝানো হচ্ছে। তাহলে এবি ইকুয়াল টু সিডি, তাহলে ওই দুইটা পরস্পর সমান হবে অথবা ওই দুইটা সমান্তরাল হবে। ওই দুইটা সমান্তরাল হবে। যেই দুইটা ভেক্টরকে সমান বলা হয় তাহলে ওই দুইটা ভেক্টরের মান সমান হবে অথবা ওই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হিসাবে থাকবে। আচ্ছা ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় 12 সমতলীয় ভেক্টর, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গিয়ে যে সূত্রগুলো আমাদের দরকার পড়ে আমরা সেই সূত্রগুলো নিয়ে আজকের এই পর্বে আলোচনা করেছি। বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকে। শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।